শুনতে পাচ্ছিস তোমরা? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা মনে হয় যে অনেকেই এখনো জয়েন করে নেই, তারপরে আমরা একটু শুরু করি। আজকে হচ্ছে শেষ ক্লাস, তো খুব বেশি সময় লাগবে না। এরপরের সপ্তাহ থেকে আমি 2-3টা ক্লাস হয়তো ব্যবহারিক ক্লাস নেবো, যতক্ষণ পর্যন্ত না লেভেল 2 সেমিস্টার 2 ক্লাস শুরু হয়েছে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? না স্যার। না স্যার, দেখতে পাচ্ছি না। ওকে, এখন দেখতে পাচ্ছ মনে হয়? জি স্যার। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে একটা প্রবলেম করেছিলাম কনস্ট্যান্ট প্রেসার সাইকেলের জন্য। আমরা কিন্তু দুই ধরনের থার্মোডাইনামিক সাইকেলের তোমার ইকুয়েশন ডেরিভেশন পড়েছি। একটা হলো অটো সাইকেল বা কনস্ট্যান্ট ভলিউম সাইকেল, দেন আমরা পড়েছি কনস্ট্যান্ট প্রেসার সাইকেল। অটো সাইকেলের ব্যবহার হচ্ছে যত পেট্রোল ইঞ্জিন আছে, স্পেশালি এগ্রিকালচার সেক্টরে পাওয়ার রিপার এবং রাইস ট্রান্সপ্লান্টার। অন্যদিকে তোমার কনস্ট্যান্ট প্রেসার সাইকেলের যে ব্যবহার সেটি হলো যত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, পাওয়ার প্ল্যান্ট, সমস্ত পাওয়ার প্ল্যান্টে এটি ব্যবহার হয়ে থাকে। গত ক্লাসে আমরা এই কনস্ট্যান্ট প্রেসার সাইকেলের একটা প্রবলেমও করেছিলাম। আমার মনে হচ্ছে যে এটা করাছি কিনা জানি না, তারপর আমি একটু লাইট আকারে দেখা যায় যে কনস্ট্যান্ট ভলিউম সাইকেলের ক্ষেত্রে কিভাবে আসছে। এখানেও তোমার দেখো যে বলছে 1 কিলোগ্রাম অফ এয়ার ইজ টেকেন থ্রু এ কনস্ট্যান্ট ভলিউম সাইকেল at the commencement of the adiabatic compression। যখন কম্প্রেশনটা হচ্ছে শুরুতেই, কম্প্রেশনের শুরুতেই তার প্রেসার 103 কিলো নিউটন পার মিটার স্কয়ার, টেম্পারেচার এই পয়েন্টের হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সেই কথাটা এখানে বলেছে। দ্য এডিয়াবেটিক কম্প্রেশন হ্যাজ এ ভলিউম রেশিও অফ 6:1। এই যে কম্প্রেশনটা হয়েছে, এই V1 এ যে ভলিউম ছিল আর V2 তে যে ভলিউম, এটা তার হচ্ছে 6 গুণ কম হয়েছে। মানে এখানে যা ছিল তার থেকে 6 টাইমস লোয়ার ভলিউম হয়েছে এখানে। তো
তো এখানে যে জিনিসটি বের করতে বলছে যে adiabatic compression has a volume ratio of এত, the maximum pressure of the cycle is 3.45 মেগা নিউটন পার মিটার স্কয়ার। এই যে সাইকেলটা আছে এই সাইকেলের কিন্তু ম্যাক্সিমাম প্রেসার কোথায়? এই 3 নাম্বার পয়েন্টে। দেখো এখানে তুমি অ্যাকর্ডিং টু পিভি ডায়াগ্রাম অনুযায়ী যদি দেখো যে পয়েন্ট 3 তে তার প্রেসার হচ্ছে এই গোটা সাইকেলটার ম্যাক্সিমাম প্রেসার এই পয়েন্টে। যে কারণে 3 নাম্বার পয়েন্টের প্রেসার হচ্ছে 3.45 মেগা নিউটন পার মিটার স্কয়ার। ডিটারমাইন ফর দ্য সাইকেল বলছে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এই প্রত্যেকটা পয়েন্টের প্রেসার, ভলিউম, টেম্পারেচার বের করতে বলছে। তারপরে হিট ট্রান্সফার হচ্ছে কি পরিমাণ সেটি বের করতে বলছে। হিট রিজেক্টেড হচ্ছে কি পরিমাণ সেটি বের করতে বলছে। আইডিয়াল থার্মাল এফিসিয়েন্সি বের করতে বলছে। ওয়ার্ক ডান কত হয়, মিন ইফেক্টিভ প্রেসার কত, সেই জিনিসগুলো তোমাদেরকে বের করতে হবে। এবং বাতাসের জন্য কিছু এই এয়ার এর প্রপার্টিজ দিয়েছে যে কনস্ট্যান্ট আর 2.287 এবং গামা ইকুয়াল টু 1.4। এই অনুযায়ী আমরা যে কনস্ট্যান্ট ভলিউম সাইকেলের যে ডেরিভেশন করেছি সেই ডেরিভেশনে এই কম্প্রেশন প্রসেসে কি ধরনের ইকুয়েশন ইউজ হয়, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হিট এডিশনে কি ধরনের ইকুয়েশন ইউজ হয়, 3 থেকে 4 কনস্ট্যান্ট এডিয়াবেটিক এক্সপানশন প্রসেসে 4 থেকে 1 কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, এগুলোর আমরা ডেরিভেশনের সময় যে ইকুয়েশন গুলো ইউজ করেছি সেই ইকুয়েশন গুলো তুমি গ্রাজুয়ালি এমন ভাবে ইউজ করতে হবে সো দ্যাট তুমি প্রত্যেকটা পয়েন্টের পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 সেই ইকুয়েশন গুলো ইউজ করে পয়েন্ট 4 তুমি প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার ডিটারমাইন করা যাবে, প্রোভাইডেড এখানে পয়েন্ট 1 এর টেম্পারেচার এবং ভলিউম দেওয়া ছিল, সরি প্রেসার দেওয়া ছিল, যে কারণে কিন্তু ইকুয়েশন গুলো ইনিশিয়েট করা সম্ভব হয়েছে এবং তার ভিত্তিতে 3 নাম্বার পয়েন্টেরও প্রেসার দেওয়া আছে। এই প্যারামিটার গুলো গিভেন প্যারামিটারের আসপেক্টে স্ট্যান্ডার্ড ইকুয়েশন ইউজ করে তুমি কিন্তু এই সমস্ত প্যারামিটার পয়েন্ট 1, 2, 3, 4 এ প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার বের করা সম্ভব। যখনই তুমি এই প্যারামিটার গুলো পেয়ে যাবে আগের প্রবলেমের মতোই, তখন কিন্তু তুমি 1 বাই 1 সব বের করতে পারবে যে কি পরিমাণে হিট ট্রান্সফার হয়েছে, মানে এমএস ডেল টি, এমসিবি ডেল টি, 2 এবং 3 এর মাঝখানে আসলে হিটটা এডিশন হয়েছে, সেই মানে হিট যে এডিশন হয়েছে সেই পয়েন্টের হিট এডিশনটা কি পরিমাণ হয়েছে সেটি বের করার জন্য কিন্তু এই কাজটি করা হয়েছে। এবং সিভি সাথে যে একটা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 এর একটা রিলেশন আছে, যে রিলেশন ইউজ করে তুমি ইজিলি ডিটারমাইন করতে পারবে যে কি পরিমাণে হিট এডিশন হয়েছে, কি পরিমাণে হিট রিজেকশন হয়েছে 4 থেকে 1 এর ভিতরে, সেটি বের করা সম্ভব। এবং থার্মাল এফিসিয়েন্সি দুই ভাবে বের করেছে যে নিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই আরভি গামা মাইনাস 1, আমরা এই ইকুয়েশন ইউজ করতে পারি। কিংবা আমরা আরেকটা ইকুয়েশন আছে যে তোমার হিট রিসিভ মাইনাস হিট রিজেক্টেড ডিভাইডেড বাই হিট রিসিভ সমান সমান এইভাবে বের করতে পারো। এবং সাইক্লিক ওয়ার্ক ডান ইকুয়াল টু হিট রিসিভ মাইনাস হিট রিজেক্ট। একবার আমরা যখন ওই প্রথমের প্যারামিটার গুলো পেয়ে যাচ্ছি আসলে পরের ভ্যালু গুলো বের করা খুব ইজি। এবং ইফেক্টিভ মিন ইফেক্টিভ প্রেসার হচ্ছে সাইক্লিক ওয়ার্ক ডান ডিভাইডেড বাই V1 মাইনাস V2 মনে রাখতে হবে। এবং সেই আসপেক্টে মিন ইফেক্টিভ প্রেসার বের করেছে কিলো নিউটন পার মিটার স্কয়ার, 557.6 কিলো নিউটন পার মিটার স্কয়ার। সো আমরা কিন্তু এখান থেকে যে জিনিসটি বুঝতে পারলাম যে যে পার্টিকুলার কোনো সাইকেলের প্রবলেম যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু তুমি ইজিলি ডিটারমাইন করতে পারতেছো যে কি পরিমাণ মানে তুমি ওয়ার্ক ডান হচ্ছে, তার এফিসিয়েন্সি কি, সবকিছু বের করা যাচ্ছে। এখানে আমি দুটো প্রবলেম এখানে অ্যাসাইনমেন্ট আকারে তোমাদেরকে শিখেও এর আগেও যেটা পেয়েছে সেখানেও দেওয়া আছে। এটা এই অ্যাসাইনমেন্ট গুলো প্রবলেম বুকস, যেটা সরি আমাদের যে রেনার্ড জয়েলের যে বুকস আছে সেখানেও এক্সারসাইজ 6 এবং 7 নাম্বার প্রবলেম, এই প্রবলেম গুলো ভেরি মাচ রিলেটেড টু প্রিভিয়াস টু সলভ প্রবলেমস এবং এই প্রবলেম গুলো তোমার আনসারও দেওয়া আছে। সো এই আমরা যে প্রবলেম দুটো দেখলাম তার আসপেক্টে যদি তুমি চিন্তা করো তাহলে ইজিলি তুমি এটি কিন্তু ডিটারমাইন করতে পারবে অ্যাসাইনমেন্ট প্রবলেম। সো এগুলো কিন্তু তোমাকে হাতে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস তুমি পরীক্ষার হলে গিয়ে মানে অবশ্যই সলভ করতে পারবে না, এটা একটা নিশ্চিত ভাবে বলা যায়। সো হাতে তোমাকে ট্রাই করতে হবে। একটা টার্মিনোলজি ইউজ করে যে কাট অফ রেশিও অফ ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের কাট অফ রেশিও মানে কি? এটা আসলে যদি খুব সহজ ভাষায় বলতে চাই যে একটা মানে ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনের বা সেটাতে যখন থার্মোডাইনামিক সাইকেলটি কনসিডারেশনে আনা যায় তখন যেটা বলে যে তোমার কম্বাসন চেম্বারের ভলিউম এট দ্য এন্ড অফ দ্য ফুয়েল ইনজেকশন, যে আসলে কি ফুয়েল কিন্তু ইনজেক্ট হয় খুব অল্প সময়ের জন্য, ফুয়েল ইনজেক্ট হয় খুব অল্প সময়ের জন্য একটা ইঞ্জিনের ভিতরে। ডিজেল ইঞ্জিনে
একটা পার্থক্য তোমাদেরকে বুঝে রাখা দরকার যে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু ডিফারেন্ট, এবং তার কিছু কম্পোনেন্টেরও কম বেশি আছে। সো সেগুলো তুমি যদি আরো ডিটেইল জানতে পারবা এই নেক্সট সেমিস্টারে, লেভেল 2 সেমিস্টারে হিট ইঞ্জিন নামে একটি কোর্স আছে, ইন ডিটেইলস জানানো হবে। কিন্তু আমরা এই কোর্সে শুধুমাত্র থার্মোডাইনামিক্স, থার্মাল রিলেটেড যে সাইকেল গুলো, প্রসেস গুলো, প্রপার্টিস গুলো, সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে, এবং সেটা তোমার কিছু ক্ষেত্রে তোমার পরবর্তী কোর্সটাতে তোমাকে হেল্পফুল হবে যে হিট ইঞ্জিনের ক্ষেত্রে। তো এখানে আমি যেটা বলতেছি যে হিট ইঞ্জিনের ভিতরে যেমন অন্যতম একটা এক্সাম্পল হচ্ছে ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনে তোমরা জানো যে যত বাস, ট্রাক দেখতেছো তোমরা, সবগুলোই হচ্ছে ডিজেল চালিত, ডিজেল ইঞ্জিন চালিত ইঞ্জিন দিয়ে তোমার চালিত হচ্ছে। তো এখানে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে যেমন এয়ার এবং ফুয়েল, মানে এয়ার এবং পেট্রোল মিক্সচার হয়ে মানে সিলিন্ডারের ভিতরে ঢোকে। কিন্তু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে, এয়ার একদিক দিয়ে শুধু ঢোকে, যখন একটা নির্দিষ্ট সময়ে ডিজেলটা তোমার হচ্ছে ওর ভিতরে ইনজেক্ট করে দেওয়া হয়, এবং এখানে কোনো স্পার্ক প্লাগ লাগে না। তোমরা যারা মোটর বাইক চালাও তোমরা দেখছো যে পেট্রোল ইঞ্জিনে, মোটর বাইকে পেট্রোল ইঞ্জিন আছে বিধায় সেখানে কিন্তু একটা স্পার্ক প্লাগ লাগানো আছে। সেই স্পার্ক প্লাগের কাজ হচ্ছে রাইট টাইমে জাস্ট একটা স্ফুলিঙ্গ বা স্পার্কিং ক্রিয়েট করে, যাতে করে ওই সিলিন্ডারের ভিতরে একটা এক্সপ্লোশন হয়। অন্যদিকে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কি হয় যে এয়ারটা ডিজেল ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে তোমার প্রবেশ করানো হয়, এবং যখন এয়ার কম্প্রেসড হয়ে যায়, মানে পিস্টন যখন বিডিসি থেকে টিডিসির দিকে যায়, যখন এয়ারটা কম্প্রেসড হয়ে যাচ্ছে, তখন ওই কম্প্রেসড এয়ারের ভিতরে ওই রাইট টাইমে ডিজেলটাকে ইনজেক্টরের মাধ্যমে ইনজেক্ট করে দেওয়া হয়। তো এখানে এই কাট অফ রেশিও বলছে যে যখন ইনজেকশনটা শুরু হয় তখন যে তার ভলিউম, মানে সিলিন্ডারের যে ভলিউমটা থাকে, ইনজেকশনটা যখন শেষ হয় তখন ভলিউমটা একটু যে ভলিউম, সেই ভলিউম দুটো রেশিও এখানে বলছে কি যে রেশিও অফ দ্য কম্বাসন চেম্বার ভলিউম এট দ্য এন্ড অফ দ্য ফুয়েল ইনজেকশন আর কম্বাসন, কম্বাসন অথবা ফুয়েল ইনজেকশনের শেষ হওয়ার সময় যে ভলিউম, আর এট দ্য এন্ড অফ দ্য কম্বাসন চেম্বার ভলিউম এট দ্য বিগিনিং অফ দ্য ফুয়েল ইনজেকশন। তার মানে এই এই যেটাকে বিটা দ্বারা এক্সপ্রেশন করছে, এটা আসলে ডিজেল সাইকেলের কাট অফ রেশিও। এই ভ্যালুটা ইজিলি বোঝা যাচ্ছে যে একের থেকে বড় হবে, কারণ যখন ডিজেলটা ইনজেক্ট হতে থাকে তখন তার যে ভলিউম থাকে, ডিজেল ইনজেকশন যখন শেষ হয় তখন ভলিউমটা একটু বেড়ে যায়। এই কারণেই পিস্টনটা একটু নিচের দিকে নামা শুরু হয়ে যায়, যে কারণে পিস্টনে তুমি দেখো যে যদি এমন হয়, এই ফিগারটাতে দেখো যে এই ভিতরের এই অংশটা হচ্ছে কম্প্রেশন হওয়ার পরে এখানে তোমার ডিজেল যদি ইনজেক্ট করে, তাহলে ইনজেকশনের শুরুতে যে ভলিউমটা থাকে, পিস্টনটা যদি একটু নিচের দিকে নামে তাহলে কিন্তু এই ভলিউমটা একটু বেড়ে যায়। ঠিক আছে, সেই দুটো ভলিউমের রেশিও থেকে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে আর কি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি একটা ক্লাসে আপনার প্রোগ্রাম শুনতে পাচ্ছিস? জি স্যার। আচ্ছা, সো এখানে আমি একটু কুইক যাচ্ছি যে আমার আসলে একটা মিটিং এ আছে 11:40-এর দিকে, সেটিও একটা বিষয়। তো তার সিলেবাসটা খুব বেশি নাই আসলে বাকি, এবং আমি মনে করি তোমরা বিষয়গুলো ইন্টারেস্টিং ভাবে অ্যাকসেপ্ট করতেছো। এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে পিস্টন যখন বিডিসি থেকে টিডিসির দিকে যায়, পিস্টন যখন বিডিসি থেকে টিডিসির দিকে যায় তখন কিন্তু তোমার যে একটা পর্যায়ে গিয়ে পিস্টন এখানে থেমে যায়। এই পিস্টনের উপরে যে বাতাস থাকে, মানে সিলিন্ডারের ভিতরে, সেই বাতাসটা কিন্তু গ্রাজুয়ালি কম্প্রেসড হয়ে যাচ্ছে। এই কম্প্রেসড বাতাসটা একটা পর্যায়ে গিয়ে যখন শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখন এর সিলিন্ডারের হেডে
তোমার ইনজেক্টর লাগানো থাকে, যে ইনজেক্টরের টাইমিংটা এমন ভাবে সেটিং করা থাকে যখন কম্প্রেশনটা একদম শেষ পর্যায়ে তখন ওই হাই প্রেসার এয়ারের ভিতরে ডিজেলটা ইনজেক্টরের মাধ্যমে এবং ইনজেকশনটা এমন হয় যে ওর ভিতরে মানে মানে কুয়াশার মতো ছড়ায় যায়, মানে একদম পার্টিকেল ফর্মে। এবং সাথে সাথে ডিজেলের যেহেতু তোমার মানে কি বলবো যে বার্নিং পয়েন্ট টেম্পারেচার কম, যে কারণে সে ওই হাই প্রেসারে এয়ারের ভিতরে যখনই স্প্রে হয়ে যায় অটোমেটিক সে বার্ন হয়ে যায় এবং বার্ন হওয়ার সাথে পিস্টনটা একটু নামতে থাকে এবং ফুয়েলটা তখনও একটু একটু করে স্প্রে হতে থাকে হয়তো একটা নির্দিষ্ট সময়, যে কারণে বলছে যে এট দ্য এন্ড অফ দ্য ফুয়েল ইনজেকশনের সময় যে ভলিউম থাকে তার মানে তখন একটু বেশি ভলিউম থাকে, আর শুরুতে যে ভলিউমটা থাকে একটু কম ভলিউম থাকে, সেই দুটো রেশিওই হচ্ছে কাট অফ রেশিও, যেটাকে বিটা দ্বারা এক্সপ্রেস করে এবং এই ভ্যালু ডেফিনেটলি হায়ার দ্যান 1 ভ্যালু হবে। তারপরের যে টপিকসটা আমরা কিন্তু এটা পড়ছি আসলে কার্নট প্রিন্সিপাল কি, যে আমরা জানি যে কার্নট সাইকেল হচ্ছে এমন একটা আইডিয়াল সাইকেল যে সাইকেল বাস্তবে নাই, কিন্তু একটা রেফারেন্সের জন্য কার্নট সাইকেল ইউজ করা হয়ে থাকে এবং বলা হয় যে যদি সেম কন্ডিশনে একটা কার্নট সাইকেল সেম কন্ডিশনে একটা ওয়াটার সাইকেল যদি তুমি রান করা কম্পেয়ার করো তাহলে কার্নট সাইকেলের এফিসিয়েন্সি বেশি। এটি হচ্ছে থাম্ব রুল এবং কার্নট সাইকেলকে যে কারণে রেফারেন্স সাইকেল হিসেবে ইউজ বা রিভার্সিবল বা আইডিয়াল সাইকেল বলা হয়, যে কারণে বলছে যে দেখো যে দুটো এই তোমার ইঞ্জিন এটা এগুলো আমি আগে দেখাইছি তোমাদের কোনো একটা স্লাইডে, যে মোট কথা হচ্ছে যে কার্নট সাইকেলের এফিসিয়েন্সি অন্য যে কোনো বেশি হবে যদি মানে ইঞ্জিন গুলোকে একই কন্ডিশনে চালানো যায়, কিন্তু ডিফারেন্ট কন্ডিশন হলে তো তুমি কম্পেয়ার করতে পারবে না। সো যখনই তুমি কম্পেয়ার করতে চাইবে তখনই তোমাকে সেম কন্ডিশনে হতে হবে। তো সেম কন্ডিশনে যদি তুমি রান করতে চাও তাহলে কার্নট সাইকেলের এফিসিয়েন্সি অলওয়েজ বেশি হবে যে কোনো সাইকেলের তুলনায়। এখানে তোমার দেখো কার্নট আমরা যেমন পিভি ডায়াগ্রাম টিএস ডায়াগ্রাম দেখলাম, কনস্ট্যান্ট ভলিউম সাইকেল কনস্ট্যান্ট প্রেসার সাইকেল, একইভাবে তোমার কার্নট সাইকেলের এটি হচ্ছে আমি শুধু প্রসেস গুলো তোমাদেরকে দেখাই যে আইসোথার্মাল 1 থেকে 2 আইসোথার্মাল এক্সপানশন, 2 থেকে 3 এডিয়াবেটিক এক্সপানশন, 3 থেকে 4 আইসোথার্মাল কম্প্রেশন, 4 থেকে 1 এডিয়াবেটিক কম্প্রেশন, মানে দুটো এক্সপানশন দুটো কম্প্রেশন। এবং এক্সপানশন গুলো তুমি দেখো যে এক্সপানশন কম্প্রেশন দুটোই আইসোথার্মাল, যে কারণে এই কার্ভটা যেভাবে প্যারালালি এর কিন্তু সেম নেচারে গেছে, তুমি দেখো দুটো কার্ভের নেচার কিন্তু সেম, জাস্ট প্যারালাল। একইভাবে এডিয়াবেটিক এক্সপানশন 4 থেকে 1 এডিয়াবেটিক কম্প্রেশন, 4 থেকে 1 এর যে নেচার 2 থেকে 3 এর নেচার সেম। তো তুমি ড্র করার সময় এই বিষয়টা কিন্তু তোমাকে অত্যন্ত কেয়ারফুলি চিন্তা করতে হবে যে যাতে প্যারালাল থাকে, ইচ্ছা মতো ড্র করলে হবে না। এবং তার আরেকটা প্রমাণ হলো টিএস ডায়াগ্রামে তুমি যখন দেখতেছো যে 4 থেকে 1 আর মানে 2 থেকে 3 অলমোস্ট সেম, 1 থেকে 2 3 থেকে 4ও কিন্তু প্যারালাল। ঠিক আছে, আমরা একটা প্রবলেম করব এখন, যে প্রবলেমটাতে তোমার ধরো যে এই যে একটা প্রবলেমটা ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যান ইনভেন্টর মানে একজন গবেষক বা আবিষ্কারক ক্লেম করছে যে টু হ্যাভ এ ডেভেলপড অ্যান ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন 600 কেলভিন এন্ড 300 কেলভিন capable of having an efficiency of 52% comments on his claim। মানে সে বলতেছে যে একজন ডেভেলপার সে তোমার হচ্ছে যে একটা ইঞ্জিন ডেভেলপ করছে, যে ইঞ্জিনটা কাজ করবে 600 কেলভিন এবং 300 কেলভিন টেম্পারেচারের ভিতরে। এই ইঞ্জিনটার ইফিসিয়েন্সি সে বলতেছে 52%। আর এই ক্লেমটা কতটুকু সত্য সেটি প্রমাণ করবে হচ্ছে এই প্রবলেমের মাধ্যমে। দ্য ইফিসিয়েন্সি অফ এ কার্নট ইঞ্জিন যদি বলে যে 600 কেলভিন আর 300 কেলভিন ইঞ্জিন কি টেম্পারেচারের ভিতরে আমরা কার্নট সাইকেলকেই ব্যবহার করতে চাই, তাহলে কার্নট সাইকেলের ইফিসিয়েন্সি কত? প্রথমে সে তো একটা ইঞ্জিন ডেভেলপ করেছে, যে ইঞ্জিনের ইফিসিয়েন্সি বলছে 52%। এখন তার ক্লেমটা ঠিক আছে কিনা এটি টেস্ট করার জন্য আমরা বলবো তাহলে আমি টেম্পারেচার দুটোকে কার্নট সাইকেলের সাথে কম্পেয়ার করে নিই। সো কার্নট সাইকেলকে যদি আমি কনসিডার করি যে 600 এবং 300 কেলভিন
টেম্পারেচার ভিতরে রান করতেছে, তাহলে তার থার্মাল এফিসিয়েন্সি হবে 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, তার মানে হচ্ছে 300 বাই 650%। তাহলে দেখো এই টেম্পারেচারের ভিতরে কার্নাট সাইকেলের যদি এফিসিয়েন্সি আসে 50%, সেখানে সে অন্য ইঞ্জিনের এফিসিয়েন্সি কি হবে বলে 52% হবে। এটি তো আমরা জানি যে সেম টেম্পারেচারের ভিতরে যদি দুটো ইঞ্জিন কার্নাটের সাথে তুলনা করা যায়, কার্নাট এবং অন্য একটা ইঞ্জিন, তাহলে কার্নাট সাইকেলের এফিসিয়েন্সি বেশি হবে। যেখানে এই টেম্পারেচারের ভিতরে ইঞ্জিন রান করলে এফিসিয়েন্সি আসে 50%, সেখানে অ্যাবসলিউটলি বলা যাবে যে তার ডেভেলপ ইঞ্জিনের এফিসিয়েন্সি কখনোই 52% হবে না, কারণ এই টেম্পারেচারে কার্নাট সাইকেলের এফিসিয়েন্সি অনলি 50%। সো তার থেকে অবশ্যই কম হবে। ইট মিনস দ্যাট the efficiency of the engine is more than the efficiency of the Carnot engine working between the same two temperature limit, but no engine can have an efficiency more than a Carnot engine, so his claim is invalid. ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল যে how to compare the Carnot cycle with the other cycles, nothing else. আমরা এখন একটা নতুন টপিক খুব ছোট আকারে তোমাদের সামনে উপস্থাপন করব, সেটি হলো গ্যাস টারবাইন। গ্যাস টারবাইন এমন একটি ডিভাইস, এমন একটি ইকুইপমেন্ট, সেটি ব্যবহার এত বেশি আমরা হয়তো মানে বুঝতে পারতেছি না, কিন্তু আমাদের ওয়ার্কিং বা ডেইলি লাইফে এটির মানে ইউজটা অনেক বেশি। এখানে আমি একটু পড়ে যাই, দেখো গ্যাস টারবাইন আর ভেরি widely used in aircraft। একটা এক্সাম্পল বলছে যে যত এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফটে গ্যাস টারবাইন ইউজ হয়ে থাকে। There are increasingly used for the generation of electric power, and there are many installation in ship as a propulsion unit। বলতিছে যে এই টারবাইন তোমার শিপে ব্যবহার হয়। টারবাইন তোমার যত ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, সমস্ত পাওয়ার প্ল্যান্টে বলতে গেলে ইউজ হয়ে থাকে। Attempts are also being made to develop a gas turbine as engine for the automobiles. Sometimes কিছু কিছু আগের আমলে তোমার হচ্ছে অটোমোবাইলস ব্যবহার হতে থাকতো। তো একটা মানে গ্যাস টারবাইন সিস্টেমের ভিতরে সাধারণত বা পাওয়ার প্ল্যান্টে যে বেসিক যে তিনটে জিনিস ব্যবহার হয়, একটা হচ্ছে এয়ার কম্প্রেসর, একটা হলো টারবাইন, আর একটা হলো কম্বাসন চেম্বার। তো এয়ার কম্প্রেসর আমরা আগেও বলেছি তোমাদের যে নরমালি একটা ওয়াটার পাম্পের কাজ হচ্ছে পানিকে প্রেসারাইজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা। যেমন অয়েল বা তোমার লিকুইড জাতীয় যে ফুয়েল গুলো আছে, এই ফুয়েল গুলোকে কম্প্রেসড করে এক জায়গা থেকে বা প্রেসারাইজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য ব্যবহার হয়ে থাকে পাম্প অথবা পাম্প। আর অন্যদিকে যখনই তোমার গ্যাস বা গ্যাসিয়াস ফ্লুইড ব্যবহার হয়, তখন এয়ার কম্প্রেসর গুলো বা কম্প্রেসর গুলো ব্যবহার হয়ে থাকে। তাই এই একটা মানে গ্যাস টারবাইন সিস্টেমে পাওয়ার প্ল্যান্টের তোমার যে ওয়ার্কিং প্রসিডিউর, সেটি বলছে যে প্রথমে করে কি, একটা এয়ার কম্প্রেসরে এয়ার ইন্টার্স করে, এয়ারকে একটা কম্প্রেসরে ইনটেক করানো হয়, ইন হুইচ ইট ইজ কম্প্রেসড থ্রু এ প্রেসার কম্প্রেশন রেশিও অফ সাম 6:1 or 10:1। যে বাতাস যে পরিমাণ কম্প্রেসরে প্রথমে ঢোকে, তখন যখন এটা বের হয়ে যায়, তখন তার ভলিউম ডিক্রিজ করে 6 গুণ কম। মানে যদি একটা কম্প্রেসরে 600 মিলিলিটার বা তুমি যদি ইয়াতেই বলো, মিলিলিটারই বলো, সমস্যা নাই, মিলিলিটারে ঢুকাও, তাহলে এটা তোমার হচ্ছে যে 600 কে 100 হয়ে যাবে, মানে 6 টাইমস কমে যাবে। আর যদি কখনো হতে পারে যে 1000 কে কমায়া তোমার 100 হতে পারে, 10:1। The compressed air is passed from the air compressor, যখন এটাকে এয়ার কম্প্রেসরে কম্প্রেসড হয়ে গেল, দেন এই এয়ারটাকে কোথায় পাঠানো হয়? একটা কম্বাসন চেম্বার। কিসের মাধ্যমে? একটা ডাক্টের মাধ্যমে। ডাক্ট মানে লাইক এ পাইপ। পাইপ মানে এটা ডাক্ট সাধারণত একটু বড় সাইজের হয়, 4 কোণা টাইপের একটা পাইপ বা চ্যানেল হয়ে থাকে। এই তার মানে কি হলো, প্রথমে এয়ারটা কম্প্রেসরে ঢুকলো, সেই এয়ার কম্প্রেসড হলো 6 গুণ, মানে এমন ভাবে কম্প্রেসড হলো যাতে 6 টাইম যায় সেই প্রেসার ভলিউম। তারপর সেই কম্প্রেসড এয়ারটাকে তোমার পাঠানো হচ্ছে তোমার হচ্ছে কম্বাসন চেম্বারে। দেন এই কম্বাসন চেম্বারে কি হয়, যে অন্য একটা পাইপ লাইন দিয়ে সেখানে ফুয়েল আসে। ফুয়েল মানে কি? ফুয়েলের বাংলা হচ্ছে জ্বালানি। সে জ্বালানি কি হতে পারে? কোনো পাওয়ার প্ল্যান্টে হতে পারে অয়েল, কোনো পাওয়ার প্ল্যান্টে হতে পারে তোমার হচ্ছে আহ আধা ঘন্টা পরে ফোন দাও।
তো কোনো পাওয়ার প্ল্যান্টে হতে পারে গ্যাস অয়েল, কেরোসিন অথবা ন্যাচারাল গ্যাসও হতে পারে। দেন সেই ফুয়েলকে চেম্বারে ঢুকানো হয়। চেম্বারে ঢুকানোর পরেই কম্বাশন চেম্বারে সেখানে বার্নিং করানো হয় এবং সেই বার্নটা কন্টিনিউয়াসলি হতে থাকে। তার মানে কি দাঁড়ালো? যে এয়ার কম্প্রেসরের মাধ্যমে কম্প্রেসড হয়ে কম্বাশন চেম্বারে আসতেছে। অন্য একটা পাইপ দিয়ে তোমার ফুয়েল আসতেছে। সেই ফুয়েলটা হতে পারে ন্যাচারাল গ্যাস, হতে পারে অয়েল। দেন সেখানে বার্নিং করানো হয়। কারণ উইদাউট অক্সিজেন, যে অক্সিজেনটা বাতাসের ভিতরে আছে, সেই কম্বাশন চেম্বারে বার্নিং হবে। দেন বার্ন হওয়ার পরে যে ফ্লু গ্যাস, যে এক্সস্টেড গ্যাস জেনারেট হবে, সেই গ্যাসটাকে এইরকম একটা টারবাইনের ব্লেডে হিট করা হয়। টারবাইনের ব্লেডে যখন হিট করা হয় তখন এই টারবাইনটা ঘুরতে থাকে। একটা টারবাইনের বড় পাওয়ার প্ল্যান্টে টারবাইনের সাইজ দেখেই বুঝতেছো যে একটা ম্যান হাইটের ডাবল হাইট, মানে দেখেই বোঝা যাচ্ছে। তো এই ব্লেড গুলো দিয়ে সে বাতাস মানে এক্সস্টেড হাই প্রেসারের গ্যাস গুলো ইনজেক্ট করে আস্তে আস্তে এই প্যাসেজ দিয়ে পাস হয়ে যেতে থাকে এবং সেখানে তোমার আস্তে আস্তে তার প্রেসার ফল করতে থাকে। The combustion product are then passed from the combustion chamber থেকে into a turbine, টারবাইনে ঢুকে পড়ে, in which they are expanded. expand হওয়া মানে প্রেসার কমে যায়, ভলিউম বেড়ে যায়। from the turbine the combustion product, এবং টারবাইন থেকে যখন এই প্রোডাক্ট মানে গ্যাসগুলো আলটিমেটলি এক্সস্টেড আকারে অ্যাটমসফিয়ারে ছেড়ে দেয় বা অনেক সময় ট্রিটমেন্ট করেও তোমাকে এটা ছেড়ে দিতে পারে। এখানে একটা স্কেমেটিক ডায়াগ্রাম দেখলে আরো ক্লিয়ার হবে যে তুমি দেখো এটা দেখো যে এয়ার ইনটেক হচ্ছে, দিস ইজ দ্য কম্প্রেসর, এয়ার কম্প্রেসর। গ্রাজুয়ালি তার ডায়ামিটার কমে গেছে। তুমি এখানে দেখো যে এয়ার কম্প্রেসর তোমার হচ্ছে যে আস্তে আস্তে ডায়ামিটার কমে গেছে। তার মানে কি এয়ার কম্প্রেসড হয়ে এই পাইপ দিয়ে সে কিন্তু দিস ইজ দ্য কম্বাশন চেম্বার। এবং কম্বাশন চেম্বারে দেখো আর একটা চ্যানেল দিয়েছে, দিস ইজ দ্য এয়ার ফুয়েল ইনটেক। ফুয়েল ইনটেক করতেছে কম্বাশন চেম্বার। কম্বাশন মানে কি দহন হয়ে যাচ্ছে এবং ফ্লু গ্যাস যেটা উৎপন্ন হচ্ছে, যে ফ্লু গ্যাসটা আস্তে করে নিয়ে এখানে টারবাইনে দিয়েছে, দিস ইজ দ্য টারবাইন। এবং টারবাইন ঘুরতেছে একটা কমন শ্যাফট। এই যে টারবাইন ঘুরতেছে সেই এই কম্প্রেসরকেও চালাচ্ছে একটা কমন রড, কমন একটা শ্যাফট। যে শ্যাফট এখানে কিন্তু জেনারেটর সাথে যদি কানেক্ট করে দেয় তাহলে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এই কম্প্রেস টারবাইনটাকে ঘোরানোর পরে ফ্লু গ্যাসটা দেখো এক্সস্টেড গ্যাস হিসেবে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছে। এবং সিম্বলিক আকারে গত ক্লাসেও আমরা দেখাচ্ছি যে এয়ার কিভাবে এয়ার কম্প্রেসরে ঢোকে, দেন সেখান থেকে কম্প্রেসড হয়ে দিস ইজ দ্য সিম্বল যে কিভাবে ডায়ামিটার গ্রাজুয়ালি রিডিউস হচ্ছে। ইট মিনস হচ্ছে এয়ারটা কম্প্রেসড হয়ে যাচ্ছে, প্রেসার ডেভেলপ হচ্ছে, ভলিউম কমতেছে। সেখান থেকে বের হয়ে কম্বাশন চেম্বারে আসতেছে, দেন টারবাইনে আসতেছে। টারবাইনে কি হয়? এক্সপানশন হয়। এক্সপানশন হওয়ার কারণে তার ডায়ামিটার কিন্তু গ্রাজুয়ালি বেড়ে গেছে। যেখানে ঢুকছে তার তুলনায় ডায়ামিটার বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার ফলে সেখানে দেখো এক্সস্টেড ছেড়ে দিয়েছে। এবং দিস ইজ দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রাম যে কিভাবে তুমি যদি চিন্তা করো 1 থেকে 2 কম্প্রেশন, ভলিউম কমে গেছে, 2 এ ভলিউম কমে গেছে, প্রেসার বেড়ে গেছে 1 এর তুলনায়। 2 থেকে 3 কনস্ট্যান্ট প্রেসার, হিট এডিশন, প্রেসারটা কনস্ট্যান্ট, এই লাইনে প্রেসার কনস্ট্যান্ট, হিট এডিশন হয়েছে। 3 থেকে 4 মানে তোমার এডিয়াবেটিক এক্সপানশন। এক্সপানশন হওয়া মানে কারণ কি? প্রেসার। এখানে যখন বেড়েছে প্রেসার বেড়ে গেছে, সরি প্রেসার কমে গেছে, ভলিউম বেড়ে গেছে। তো এখানে 3 থেকে 4 এ ইজিলি বোঝা যাচ্ছে যে প্রেসার কমে গেছে, ভলিউম 1 থেকে 4 এ গিয়ে ভলিউম বেড়ে গেছে। এই একই রকম আরেকটা দেখো যে আমরা যদি বলি যে 2 ধরনের ফুয়েল এই ধরনের এইরকম একটা পাওয়ার প্ল্যান্টে রেখে থাকে সাধারণত অয়েল স্টোরেজ। অয়েল কিন্তু অলসো এ কেরোসিন অয়েল, দিস ইজ অলসো বা ডিজেল অয়েল। মানে ডিজেলকে বা ডিজেলকে অয়েল বলা যাবে না, ঠিক ফুয়েল, কেরোসিনও ফুয়েল। কিন্তু তোমার মানে কিছু অয়েল আছে যেগুলো তোমার ফার্নেস অয়েল বলে, সেগুলো হচ্ছে যে তোমার জ্বালানো যায়। ন্যাচারাল গ্যাসেরও একটা লাইন থাকে। এই 2 ধরনেরই ফুয়েল যে কোনোটা যখন যেটা ইউজ হয় তখন সেটাকে টেনে কোথায় নিয়ে আসে? কম্বাশন চেম্বার। অন দা আদার হ্যান্ড এয়ার ইনটেক হচ্ছে ন্যাচারাল অ্যাটমসফিয়ার থেকে, সেটা কম্প্রেসরের মাধ্যমে দেখো এখানে ডায়ামিটার কমায় মিন করেছে যে কম্প্রেসড হচ্ছে, সেটা কম্বাশন চেম্বারে আসতেছে। কম্বাশন হলো, কম্বাশন হওয়ার পরে ফ্লু গ্যাসটা তোমার হচ্ছে যে টারবাইনে দিয়ে দিচ্ছে। টারবাইন মানে হচ্ছে তার ডায়ামিটার আস্তে আস্তে বাড়তেছে। ইট মিনস হচ্ছে তার প্রেসার কমে যাচ্ছে, ভলিউম বেড়ে যাচ্ছে, দেন এক্সস্টেড হয়ে এটা বের হয়ে যাচ্ছে। এই যে দেখো একটা কমন রড যেটা কিনা এই টারবাইন কাকে ঘুরেছে? জেনারেটরকে ঘুরেছে
এই কম্প্রেসরকে ঘুরেছে। টারবাইন হচ্ছে পাওয়ার উৎপন্ন করার একটা যন্ত্র, যেটির মাধ্যমে যে পরিমাণ পাওয়ার উৎপন্ন হয় তার পার্শিয়াল পাওয়ার এই এয়ার কম্প্রেসরকে চালানোর জন্য ব্যবহার হয়, বাকি বেশিরভাগ পাওয়ার এই জেনারেটরকে ঘোরানোর জন্য ব্যবহার হয়ে থাকে। তো জেনারেটর ঘুরলে কি হবে? বিদ্যুৎ উৎপন্ন হবে। সো সেখান থেকে লাইন দিয়ে কিন্তু ট্রান্সফরমার সহ ন্যাশনাল গ্রিডে দিয়ে দিচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু জেনারেট ইলেকট্রিসিটি ইন এনি থার্মাল পাওয়ার প্লান্ট। সো সেই পাওয়ার প্লান্ট গুলোতে যে থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন, থার্মাল সাইকেল ব্যবহার হচ্ছে, সেই বিষয়গুলো একটা পাওয়ার প্লান্টের জন্য থার্মাল ইফিসিয়েন্সি বের করতে চাও, তার ওয়ার্ক ডান কি পরিমাণ, সাইক্লিক ওয়ার্ক ডান, সমস্ত ক্ষেত্রেই তোমাকে এই ধরনের ইকুয়েশন গুলো ইউজ করতে হবে। সো দিস আর দ্য প্রসিডিউর। এবং কিভাবে তোমার থার্মাল ইফিসিয়েন্সি ইমপ্রুভ করা যায়, যে এক্সজস্ট গ্যাস, এই যে এক্সজস্ট গ্যাস যেটা বের হয়ে গেল, এটার কিন্তু ওই সময় একেবারে এত কম থাকে না, অনেক হাই টেম্পারেচারে কিন্তু বের হয়। তোমরা একটা মোটর বাইকে যদি দেখে থাকো, একটা সাইলেন্সার থেকে যে পরিমাণ হিটেড এক্সজস্টেড গ্যাস বের হয়, সেটা টেম্পারেচার কিন্তু অনেক বেশি থাকে। তা আমরা এই টেম্পারেচার বা এই হিটটাকে অন্য কোথাও তো কাজেও লাগাতে পারতাম। সে কাজে লাগালে কিন্তু তোমার আজকে মানে থার্মাল ইফিসিয়েন্সি বেড়ে যেত। সেই কারণেই বলছে যে কিভাবে থার্মাল ইফিসিয়েন্সি বের করা যায়। তা আমরা যদি এমন একটা সিস্টেম করতাম যে এই দিক দিয়ে এয়ার ঢুকলো, সেই কম্প্রেসড এয়ার মানে তোমার হিট এক্সচেঞ্জার দিয়ে চলে গেল, মানে কম্প্রেসর কম্বাসন চেম্বারে যাওয়ার আগেই, এখানে একটা এমন একটা প্যাসেজ বানায় দিল যে এই যে এক্সজস্ট গ্যাসটা বের হয়ে যাচ্ছে সেটাকে একটা পাইপের মাঝখানে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হলো যে সেই পাইপের ভিতরে আরেকটা পাইপ লাগানো আছে, যে পাইপ দিয়ে বাতাস, কম্প্রেসড বাতাসটা ঢুকছে। তার মানে একটা ভিতরে পাইপ, তার বাইরে আরেকটা পাইপ। ভেতরের পাইপটাতে যদি তুমি এমন করো যে ফ্লু গ্যাস, এক্সজস্টেড গ্যাসটা বের হয়ে যাবে, তাহলে এক্সজস্টেড গ্যাস বের হওয়া আর এই ঠান্ডা কম্প্রেসড এয়ার যখন ঢুকতেছে, এই দুটো কিন্তু একটা নির্দিষ্ট সময় পাবে, যে সময়ে কি হবে, ওই গরম বাতাস থেকে ঠান্ডা বাতাস কিছু তাপ নিয়ে নিবে। সেই তাপটা নিয়েই যদি সে কম্বাসন চেম্বারে ঢোকে, তাহলে সে বেশি পরিমাণ তাপ উৎপন্ন করতে পারবে। তার মানে কি? তার মানে দাঁড়ালো যে গরম বাতাস এবং ঠান্ডা বাতাস যে বিষয়টা আছে সেখানে আরিফ সাহেব একটা ক্লাসে আছে, এই 5-7 মিনিট পরেই ঢুকবো। তো এই হলো বিষয়, যে এই ধরনের হিট এক্সচেঞ্জার ইউজ করে কিন্তু আমরা আমার হচ্ছে যে টেম্পারেচার বাড়ায় থার্মাল ইফিসিয়েন্সি বাড়াতে পারি। সেই গল্পটা এই জায়গায় করা আছে, তোমরা এটা নিজেরা পড়লেই বুঝতে পারবা। আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস পড়াবো, মানে কিছু প্রবলেম করাবো। থার্মোডাইনামিক্স এর যা পড়ানো মোটামুটি এখানে সব পড়ানো হয়ে গেছে। আমি যা পড়ালাম এগুলো শীট দেওয়া আছে তোমাদের কাছে, প্রিভিয়াস 3-4 ইয়ারের কোশ্চেন তোমরা সলভ করো, দেন আমার মনে হয় যে ইজিলি তোমরা মানে পরীক্ষা ভালো করতে পারবা। তবে প্রোভাইডেড করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি আজকে তোমাদের থেকে আর কোনো কোশ্চেন নিচ্ছি না, কারণ আমার একটা মিটিং শুরু হয়ে গেছে, অলরেডি কল করছিলাম। তো এ পর্যন্তই, ঠিক আছে? নেক্সট বৃহস্পতিবার আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের কিছু প্রবলেম সলভ করব এবং আমি আরো আনুষঙ্গিক বিষয়াদি দেখাবো। থিওরি থার্মোডাইনামিক্স আজকেই শেষ করে দেওয়া হলো, ঠিক আছে? জি স্যার। তো আমার মনে হয় তোমাদের কোনো কোশ্চেন ওভারঅল প্র্যাকটিক্যাল থিওরি থাকলে তোমরা নিজেরা নোট ডাউন করে রাখো, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আনসার দেব। জি স্যার।